Assalamualaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় শিক্ষার্থী, আজকে হলো সপ্তম শ্রেণীর ইংরেজির ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাস এ ড্রিম স্কুল। তোমরা এই আলোচনায় পাবা সঠিক উত্তর, জোড়াই কাজের বর্ণনা এবং জোড়াই কাজগুলো তোমরা কিভাবে অ্যাক্ট আউট করবা তার সঠিক দিক নির্দেশনা। সেই সঙ্গে তোমরা যদি এই ক্লাসটা করো তাহলে অবশ্যই তোমরা স্কুলে হিরো হতে পারবে। তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা এ ড্রিম স্কুল। তোমরা যারা সপ্তম শ্রেণীতে উঠলে তোমাদের এটা প্রথম অধ্যায়ে, এই প্রথম অধ্যায়ে তোমরা যা যা শিখবে এবং তোমাদের যা যা প্রয়োজনীয় সবগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে। সবার আগে দেখো এ ড্রিম স্কুল, তোমরা যে নিউ ভোকাবুলারিগুলো এই অধ্যায় থেকে শিখবা, চলো সেইগুলো আগে শিখে নেই। দেখো এই অধ্যায়ে গিয়ে তোমরা যে ওয়ার্ডসগুলো শিখবা, হ্যাঁ, নাম্বার ওয়ান আছে দেখো অ্যাভেলেবল। এইটার মিনিংটা কী আছে? রেডি ফর ইউজ অর্থাৎ সুলভ। ওনারা একটা উদাহরণ দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে দিয়েছে। হ্যাঁ দেখো, মেনি ভিডিওস আর অ্যাভেলেবল টু ডেভেলপ আওয়ার লিসেনিং স্কিলস অন ইউটিউব। এই অ্যাভেলেবল দিয়ে বই একটা এক্সাম্পল তোমাদের দেয়া আছে। এখন তোমাকে কি করতে হবে? আর একটা এক্সাম্পল তোমার মতো করে বানাতে হবে। আসলে তোমাদের যে এই কারিকুলামে তোমাকে কি করতে হবে? নিজের মতো করে ইংরেজি বানানোর অভিজ্ঞতা অর্জন করতে হবে, নিজের মতো করে ইংরেজি বলার অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং ইংরেজি শুনে বোঝার অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাই তোমাকে কিন্তু সবসময়ই কোনো না কোনো কিছু বানাতে হবে। হ্যাঁ, এই জন্য তোমাকে কি জানতে হবে? সেন্টেন্স মেকিং জানতে হবে এবং সেন্টেন্স মেকিং জানতে গিয়ে তোমরা জানতে পারবা কোন ধরনের ওয়ার্ডসগুলো কোথায় বসে, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচ সেন্টেন্সের কোন জায়গায় বসে। এগুলো তুমি যদি জানতে পারো, এগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য অনেক ইজি হবে। দেখো প্রথমে আছে অ্যাভেলেবল। এই অ্যাভেলেবল শব্দটার মানে হচ্ছে কি রেডি ফর ইউজ। এইটা একটা অ্যাডজেক্টিভ। তোমরা মনে রাখবা যে শব্দের শেষে ABLE থাকে সেটা হবে কি একটা অ্যাডজেক্টিভ। ওকে, যদি এটা একটা অ্যাডজেক্টিভ হয় তাহলে মনে রাখবা অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ বি ভার্বের পরে বসে, অর্থাৎ অ্যামিজার ওয়াজওয়ারের পরে বসতে পারে এবং অ্যাডজেক্টিভ কোথায় বসতে পারে? আর্টিকেলের পরে বসতে পারে। তাহলে চলো একটু আমরা আগে সাবজেক্ট নিয়ে নিই। মনে করো সাবজেক্ট নিলাম আমি এখানে পেন্স। ওকে, তাহলে ভার্ব নেই আর, এই আরটা কিন্তু বি ভার্ব, তাই না? আচ্ছা, এখন আমরা একটা অ্যাডজেক্টিভ নিব। অ্যাডজেক্টিভ কোনটা? এই অ্যাডজেক্টিভটা নিব, অ্যাভেলেবল, তাই না? এই যে লিখছি আমি অ্যাভেলেবল। ওকে, আচ্ছা, পেইন্টস আর অ্যাভেলেবল। কোথায় অ্যাভেলেবল বল দেখি? ইন দ্য শপ। ক্লিয়ার? আচ্ছা দেখো, আমি কিন্তু একটা সেন্টেন্স তৈরি করে ফেললাম। তোমরা ইচ্ছা মতো তোমাদের মতো করে সেন্টেন্স তৈরি করবা, চাইলে এটাও নিতে পারো। সেই সঙ্গে এটা না নিলেও এরকম প্যাটার্নসে তুমি করতে পারবা। তাহলে বুঝতে পারতেছো তোমরা অ্যাডজেক্টিভের অবস্থানটা কোথায় দিবা? অবশ্যই তুমি বি ভার্বের পরে দেওয়ার চেষ্টা করবা অথবা নাউনের আগে দেওয়ার চেষ্টা করলে হবে। যেমন ইন দ্য শপ, এটা হলো আমার নাউন। দ্য শপটা হলো কি? নাউন। এটা নাউন হওয়ার কারণে তার আগে আমি কি দিলাম? অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম। এবার দেখো টিনি। টিনির অর্থটা কি? ভেরি স্মল, ক্ষুদ্র। ওকে, ওনারা একটা উদাহরণ দিয়ে রেখেছে, দ্য রুম ইজ টিনি বাট কোজি। ওকে, এই বাক্যে দেখো আমি আরেকটা সেন্টেন্স তৈরি করে দিলাম, দিস ইজ আ টিনি বার্ড। এটা একটা ছোট্ট পাখি, ক্ষুদ্র পাখি। ওকে, বিন দেখো, এ কন্টেইনার টু পুট রাবিশ। তাহলে বিন তোমরা অবশ্যই জানো বিন কি? যেখানে আমরা আবর্জনা রাখি বা জড়ো করি। এই জায়গায় দেখো আমরা কি করলাম? দ্য বিন ইজ ইউজড ফর কালেক্টিং রাবিশ। এখানে বিনটা কি? নাউন হিসেবে কাজ করেছে। নাউন হিসেবে কাজ করার কারণে আমি কোথায় দিলাম? সাবজেক্ট। তাহলে মনে রাখবা তোমরা সাবজেক্ট এবং অবজেক্টে তোমরা কি দিতে পারো? নাউন দিতে পারো। আর অ্যাডজেক্টিভ কোথায় দিতে পারো? বি ভার্বের পরে বা নাউনের আগে। এই কথাগুলো তোমরা ভিডিওটাকে পজ করে করে লিখে নিবা, তাহলে তোমার জন্য সেন্টেন্স মেকিং করাগুলো খুবই ইজি হবে। প্রত্যেকটা অধ্যায়ে গিয়ে তুমি কি পাবা? এরকম নিউ ওয়ার্ডস পাবা, আর প্রত্যেকটা অধ্যায়ে তোমাকে এরকম নিউ সেন্টেন্সেস তৈরি করতে হবে। তোমরা জানো তোমাদের কিন্তু চলমান মূল্যায়ন হয়, রেগুলার মূল্যায়ন হয়। তাহলে রেগুলার মূল্যায়নে তুমি যদি এগিয়ে থাকতে চাও তাহলে তোমাকে সেন্টেন্স মেকিংগুলো শিখতে হবে। এবার দেখো ফ্যাসিলিটি, এটা কিন্তু আমার একটা নাউন। এটা কি বলতো? একটা নাউন। তাহলে আমরা জানি কিন্তু নাউন সাবজেক্টে বসানো ভালো, অবজেক্টে বসানো ভালো। তাহলে এইভাবে যদি আমরা নাউনটাকে বসানোর চেষ্টা করি দেখবো অনেক কিন্তু ইজি হবে। ওকে, তাহলে এই ফ্যাসিলিটি দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করবো। তার আগে মিনিংটা দেখে নেই। সামথিং দ্যাট মেক্স ওয়ার্ক ইজিয়ার, এটা সুযোগ সুবিধা। হ্যাঁ, তাহলে এইটার একটা মেক সেন্টেন্স তৈরি করি। দেখো, দিস অফার্স আ বিগ ফ্যাসিলিটি টু লার্ন ইংলিশ। তার মানে এই ভিডিওটি আমাকে কী দিচ্ছে? খুব বড় সুবিধা দিচ্ছে ইংরেজি শেখার জন্য। এখানে দেখো দিস, এইটা হলো আমার সাবজেক্ট, অফার্স হলো ভার্ব। ওকে, এ বিগ, এটা আমরা যদি আর্টিকেল ধরি তাহলে এখানে বিগটা আমাদের কি বলতো? অ্যাডজেক্টিভ। ফ্যাসিলিটি হলো নাউন, আর টু লার্ন হলো আমাদের কি?
ইনফিনিটিভ। তোমরা গ্রামারের ক্লাসগুলো আমার এখানে পাবা। অবশ্যই গ্রামারের ক্লাসগুলো শিখতে গেলে বেসিক গ্রামারগুলো না জেনে আসলে যাওয়া যায় না। হ্যাঁ, তুমি যদি বেসিক গ্রামারগুলো শিখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কে কোন স্কুল থেকে দেখছো অবশ্যই লিখে জানাও, এবং সেই সঙ্গে লিখে জানাও যে বেসিক গ্রামার ক্লাস চাই। এবার দেখো আনফরচুনেট, হতভাগ্য, এটা একটা কি অ্যাডজেক্টিভ? তাহলে আমরা জানি কিন্তু অ্যাডজেক্টিভ বিভার্বের পরে বসানো যায়, তাই না? তাহলে আমরা যদি বিভার্বের পরে বসে দেখো লিখছি ইট ওয়াজ আনফরচুনেট, তারপর আমি একটা বাক্য যোগ করে দিলাম, কমপ্লেক্স সেন্টেন্স করে নিলাম, দ্যাট শি মিস দ্য ট্রেন। এটা দুর্ভাগ্যের বিষয়ে যে সে কি ট্রেনটা মিস করেছে। এবারে দেখো রয়েছে ইমপ্রুভ। ইমপ্রুভের মিনিং কি? বিকাম বেটার অর ডেভেলপ, উন্নত করা বা হওয়া। ওকে, একটা সেন্টেন্স বইয়ে দেওয়া আছে ট্রাই টু ইমপ্রুভ ইউর কম্পিউটার স্কিলস। ওকে, এটা তোমরা পেজ নাম্বার 176-77 পেয়ে যাবা। এটা কোথায় পাবে? 176-77 মনে রাখবা। তোমরা প্রত্যেকটা অধ্যায়ের যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেটা শেষের অধ্যায়ে দেয়া আছে। কোথায় দেওয়া আছে? একদম শেষের, বইয়ের শেষের দিকে গেলেই তোমরা পেয়ে যাবা। এটার জন্য কোনো গাইড কিনতে হবে না। ইমপ্রুভ, তাহলে এই ইমপ্রুভ দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করে দিই। এই ইমপ্রুভটা কিন্তু ভার্ব। ইমপ্রুভটা কি বলতো? ভার্ব। ওকে, তাহলে ভার্ব কোথায় বসে? সাধারণত সাবজেক্টের পরে। আরেকভাবে ভার্ব বসানো যায়, সেটা হলো ইনফিনিটিভ, অর্থাৎ টু এর পরে। কার পরে? টু এর পরে। দেখো আমি এখানে ভার্বটা বসিয়েছি, হি ওয়ার্কড হার্ড টু ইমপ্রুভ হিজ গ্রেডস। এখানে তুমি চাইলে আরেকটা সেন্টেন্স তৈরি করতে পারতা, আই ইমপ্রুভ মাই সেলফ। আইটা হলো সাবজেক্ট, ইমপ্রুভটা হলো কি? ভার্ব। এবার দেখো ভ্যাকেশন। ওকে, এটা কি? হলিডে। এটা মানে কি? হলিডে। ইন সামার ভ্যাকেশন আই উইল গো টু মাই ভিলেজ হোম। এটা একটা সেন্টেন্স দেয়া আছে, এখন তোমাকে এটা বানাতে হবে। আমি যেমন লিখেছি দেখো, ইন ডিসেম্বর উই এনজয় আওয়ার উইন্টার ভ্যাকেশন। ওকে, এবার দেখো মাডি রোড, মানে কাদাযুক্ত যে রাস্তা। ওকে, এইটা একটা সুন্দর উদাহরণ দিয়েছি আমি। দেখো দ্য মাডি রোড মেড ইট টাফ টু ওয়াক। বলা হচ্ছে এই মাডি রাস্তাটা বা কাদাযুক্ত রাস্তাটা আমাকে কি হাঁটাতে অনেক কষ্ট দিচ্ছে বা আমাকে হাঁটতে অনেক বাধা দিচ্ছে। ওকে, চলো আমরা বইয়ের মেইন পেজে চলে যাই এবার। হ্যাঁ, 1.1 দেখো, লুক অ্যাট দিস পিকচার অফ আ স্কুল অ্যান্ড দেন রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ লাভ অ্যাবাউট দিস স্কুল ইন পেয়ার্স অর গ্রুপস। তোমাদেরকে জোড়ায় জোড়ায় ভাগ করে দিবে অথবা দলে ভাগ করে দিবে, দেওয়ার পরে বলবে এই যে তোমরা ছবিটা দেখছো, এই ছবি দেখে তোমরা 5টা সেন্টেন্সেস লেখো যেগুলো তোমার এই স্কুলের পছন্দ বা ভালোবাসো। ওকে, আমি দেখো একটু হেল্প করে দিচ্ছি তোমাদেরকে। আমি শুরুতেই বলে দিচ্ছি, দ্য স্কুল ইজ ভেরি ক্লিন। আসলে স্কুল মাঠটা অনেক সুন্দর, তাই না? সেকেন্ড লাইন দেখো, ইট অফার্স লাইব্রেরি অ্যান্ড ক্যান্টিন ফ্যাসিলিটিস। দেখো সুন্দর করে দেখো, লাইব্রেরি এবং ক্যান্টিনটা সুন্দর করে দেখা যাচ্ছে, তাই না? দেয়ার ইজ এ নাইস গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। দেখো স্কুলের সামনে একটা সুন্দর বাগান রয়েছে। দ্য ক্লাসরুম অ্যান্ড দ্য করিডোর লুকস বিউটিফুল। এই যে ক্লাসরুম এবং এই করিডোরটা অনেক সুন্দর, তাই না? ইটস আ সেফ প্লেস ফর বার্ডস। এটা পাখির নিরাপদ স্থান, যা আমরা দেখেই বুঝতেছি পাখিরা কিন্তু এখানে কি নিরাপদেই বসে আছে এবং কেউ ঢিল ছুটছে না। তাহলে তুমি চাইলে এগুলো লিখতে পারো, তুমি চাইলে আরও অনেক কিছু লিখতে পারো, আরও অনেক সুন্দরভাবে লিখতে পারো। এখানকার পতাকাটা অনেক সুন্দর বলতে পারো। হ্যাঁ, এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে সেগুলো বলতে পারো। হ্যাঁ, ছেলে মেয়েদের ড্রেসগুলো সুন্দর, এটা বলতে পারো। হ্যাঁ, তোমাদের যা মন চাই এইভাবে তোমরা সুন্দর করে কয়টা সেন্টেন্স বানাবা? 5টা সেন্টেন্স বানাবা। তারপরে শিক্ষকগণ তোমাদেরকে নিয়ে যাবেন এই জায়গায় 1.2-এ ওয়ার্ক ইন পেয়ার্স। এবার কিন্তু জোড়ায় কাজ। আইডেন্টিফাই হুইচ অফ দিস ফ্যাসিলিটিস ইউ হ্যাভ ইন ইউর স্কুল। নিচে কোন কোন সুযোগ সুবিধাগুলো তোমার স্কুলে আছে? টিক আন্ডার ইয়েস ইফ ইউ হ্যাভ। তাহলে তুমি ইয়েস মার্ক করবা যদি তোমার সেটা থাকে, দ্য ফ্যাসিলিটিস, অ্যান্ড টিক আন্ডার নো ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ফ্যাসিলিটিস ইন ইউর স্কুল। ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো একটা উদাহরণস্বরূপ বলে দিয়েছে। এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো তোমার যদি মিলে যায়, তোমার স্কুলে যদি এই জিনিসগুলো থাকে তাহলে তুমি ইয়েস বলবা, যদি না থাকে তাহলে নো বলবা। যেমন প্রথম প্রশ্ন দেখো, ডু ইউ হ্যাভ আ প্লেগ্রাউন্ড ইন ইউর স্কুল। তোমার স্কুলে কি কোনো প্লেগ্রাউন্ড আছে? হ্যাঁ, ইয়েস। ইয়েস থাকলে ইয়েস, নো হলে তুমি নোয়ে টিক চিহ্ন করবা। নো হলে নোয়ে একটা টিক চিহ্ন করে দিবা, কাজ শেষ হয়ে যাবে। এখন প্রিয় শিক্ষার্থী দেখো মজার বিষয়, শিক্ষক তোমাদের শুধু টিক চিহ্ন দিতে বলবে এমনটা না। এখন শিক্ষক তোমাদেরকে এটা অ্যাক্ট আউট করতে বলবেন। অ্যাক্ট আউট করতে গেলে কিন্তু তুমি টিক চিহ্ন দিয়ে করতে পারবে না। তখন তোমাদের দুইজন যে জোড়া হয়েছো, দুজনকে সামনে আসতে হবে, দুজন বই নিয়ে আসবে, একজন কোশ্চেন করবে আর একজন কি করবে? উত্তর দিবে। ওকে, দেখো তোমাকে যখন প্রশ্ন করবে, ডু ইউ হ্যাভ প্লেগ্রাউন্ড ইন ইউর স্কুল, তুমি যদি বলো হ্যাঁ আছে আমাদের স্কুলে, তখন তোমাকে কি বলতে হবে বলো দেখি? এইভাবে বলবা, ইয়েস ইয়েস আই ডু। কি বলবো বলো তো? ইয়েস আই ডু। আচ্ছা, এখন মনে করো তোমার স্কুলটা শহরে এমন একটা জায়গা যেখানে তোমার কোনো কি নাই, তোমার স্কুলে প্লেগ্রাউন্ড নাই। তাহলে তুমি কিভাবে উত্তর দিবা? নো, তারপরে বলবা আই ডোন্ট।
নো আই ডোন্ট। প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় দেখো তোমাদের কোশ্চেনগুলো যে অক্সিলারি ভার্ব দিয়ে করবে তোমাকে কিন্তু সেই অক্সিলারি ভার্ব দিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, যেমন এখানে দেখো, ডু ইউ হ্যাভ আ গার্ডেন ইন ইউর স্কুল? যদি ইয়েস হয় তাহলে বলবে ইয়েস আই ডু। এখানে অক্সিলারি ভার্ব ছিল কি? ডু। আর এখানে সাবজেক্ট কি ছিল? ইউ। তাহলে ইউকে তুমি আই এ কনভার্ট করবা, তার মানে এখন তুমি উত্তর দিচ্ছ আই, আর ভার্ব নিবা কি? ডু। যদি না থাকে তাহলে কি বলবা? নো আই ডোন্ট। ওকে, এবার দেখো প্রশ্নগুলো, ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি ইন ইউর স্কুল? যদি থাকে তুমি কি বলবা? ইয়েস আই ডু। যদি না থাকে তাহলে কি বলবা? নো আই ডোন্ট। এভাবে তুমি নিচেরগুলো একটু প্র্যাকটিস করে নিবা, প্র্যাকটিস করে নাও। প্র্যাকটিস করে নিলে তোমার জন্য খুব ইজি হবে, তুমি এগুলো প্র্যাকটিস করে ক্লাসে যাবা, তাহলে ক্লাসের হিরো হতে পারবা। প্রিয় শিক্ষার্থী, বলো যদি কোনো প্রশ্ন ওরা ডু দিয়ে না করে, শিক্ষক মহোদয় বলে দিল যে না ডু দিয়ে প্রশ্ন না হয়, এবার ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। যদি ডিড দিয়ে প্রশ্ন করে তখন তুমি উত্তরটা কিভাবে দিবা? তাহলে অবশ্যই অ্যান্সার যদি ইয়েস বলো তাহলে কি বলবা? ইয়েস আই ডিড। আর যদি না বলো তাহলে নো আই ডিডেন্ট। ক্লিয়ার শিক্ষার্থী? চলো এবার আমরা আরেকটা জিনিস শিখে নেই। দেখো আমি বলেছিলাম যে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন হবে সেই অক্সিলারি ভার্ব দিয়ে তোমার উত্তর করাটা খুব জরুরি। ওকে, প্রশ্ন করলো ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তুমি যদি করতে পারো তাহলে যদি ইয়েস বলো তাহলে বলবো ইয়েস আই ক্যান। ওকে, যদি বলো যে না আমি করতে পারবো না তাহলে বলবো নো নো আই কান্ট। ক্লিয়ার? মে আই কাম ইন? ওকে, এই প্রশ্নটা আমরা সচরাচর দেখতে পারি। তোমরা টিচারের কাছে গিয়ে বলতে পারো, বলো ক্লাসরুমের সামনে গিয়ে বলো, অফিস রুমের সামনে গিয়ে বলো মে আই কাম ইন স্যার। যখন বলো শিক্ষকগণ তোমাদেরকে যেভাবে উত্তর দেন, ঠিক আছে, এখন তোমাদেরকে জানতে হবে এটা সঠিক উত্তর কিভাবে দেওয়া যায়। তাহলে বলো এই বাক্যে তুমি যদি বলো ইয়েস বলো তাহলে বললাম ইয়েস ইয়েস। ইয়েস বলার পরে বলবো এখানে সাবজেক্ট কে ছিল বলো তো? আই। তাহলে আমি আই এর অপোজিট করলাম ইউ। ইয়েস ইউ। এবার অক্সিলারি ভার্ব কি আছে বলো দেখি? মে। তাহলে রাইট আনসার কি হবে? ইয়েস ইউ মে। যদি না বলো তাহলে বলো নো ইউ মে এন্ড। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো 1.3। এই 1.3টি দেখো, রিড দ্য কনভারসেশন অ্যান্ড দেন অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। এটাকে তোমাদেরকে অভিনয় করে দেখাতে হবে। এটাকে কিভাবে লিখতে হবে, কিভাবে অভিনয় করতে হবে, কিভাবে পড়তে হবে, সবগুলোর মিনিং সহ তোমরা পাবা আগামী ক্লাসে। তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সেই সঙ্গে তোমরা কে কোন স্কুল থেকে দেখছো কমেন্ট সেকশনে জানাও এবং ভিডিওটি শেয়ার করো যাতে তোমার অন্যান্য বন্ধুরা উপকৃত হয়। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।